আজকের গল্প প্রয়াগ। ৭২ বছরের রেণুবালা দেবী প্রতিদিনের মতো আজও সকাল সকাল পুজো সেরে ছেলে বৌমা নাতির মাথায় প্রদীপের তাপ দিয়ে তাদের মঙ্গল কামনা করে ধীর পায়ে নিজের ঘরে চলে গেলেন। আজ কতগুলো বছর হয়ে গেল তিনি এ বাড়িতে বউ হয়ে এসেছেন। দীপনের যখন ৭ বছর বয়স তখন তার মা ৩ দিনের জ্বরে হঠাৎই মারা গেল। মাহারা ছেলেটার দেখাশোনা কে করবে? আত্মীয় স্বজন তেমন কেউ নেই। দীপনের বাবা বৈদ্যনাথবাবু ভীষণ ভেঙে পড়লেন। একদিকে পত্নীর শোক, অন্যদিকে মাতৃহারা ছোট্ট ছেলেটার কি হবে? কেমন করে তার দেখাশোনা করবে? অবশেষে বছরখানেক পর পাড়াপড়শিদের চাপে পড়ে বৈদ্যনাথবাবু দ্বিতীয়বার রেণুবালাকে বিবাহ করেন। রেণুবালা দীপনকে নিজের পুত্র স্নেহে বুকে জড়িয়ে নিলেন। সৎমা নয়, নিজের মায়ের মতোই তিনি তাকে বড় করতে লাগলেন। দীপনে যে তার নিজের সন্তান, তার দেখাশোনার যাতে কোনো মতেই অবহেলা না হয় সেই জন্য তিনি নিজে সন্তান ধারণ করলেন না। দীপনকে বুকে জড়িয়ে তিনি মায়ের আস্বাদ নিলেন। সেদিন সকালে দীপন অফিস যাবে বলে তৈরি হচ্ছিল। রেণুবালা দেবী তার কাছে এসে বললেন, দীপু, তোকে একটা কথা বলবো, শুনবি? দীপন জামার বোতাম লাগাতে লাগাতে বলল, হ্যাঁ হ্যাঁ মা, বলে ফেলো। রেণুবালা দেবী বললেন, দীপু, আমাকে কুম্ভ মেলায় নিয়ে যাবি? সবাই তো যাচ্ছে। দীপন মায়ের কথা শুনে স্তম্ভিত হয়ে গেল। পরে বলল, এই বয়সে তুমি প্রয়াগে যাবে? ওখানে কত ভিড় তোমার জানা আছে? ট্রেনে বাসে কোথাও কোনো টিকিট পাওয়া যাচ্ছে না। কাতারে কাতারে মানুষ ভিড় করছে। স্টেশন থেকে ৪-৫ কিলোমিটার হেঁটে তবে তুমি পুণ্য স্নান করতে পারবে। ওখানে কোনো গাড়ি চলছে না, পায়ে হেঁটে যেতে হবে। তুমি পারবে? রেণুবালা দেবী বললেন, পারবো, খুব পারবো। এই তো ওপাড়ার গাঙ্গুলিরা সবাই পুণ্য স্নান সেরে এলো। ওদের দুজন তো আছেন আমারই বয়সী, কই তাদের তো কিছু হয়নি। চল বাবা চল, আমরাও সবাই মিলে কুম্ভ স্নান সেরে আসি। দীপন অবাক হয়ে বলল, সবাই মানে? গায়ত্রী, গোগো এরা সবাই যাবে। মা, তোমার মাথাটা এবার সত্যি খারাপ হয়েছে। এই ভিড়ে ওদের নিয়ে যাব? গায়ত্রী বলল, ওহো, তুমি এত রেগে যাচ্ছ কেন? মা তো ঠিকই বলেছেন, এই কুম্ভ মেলা ১৪৪ বছর অন্তর হয়। বয়স্করাই তো এই স্নান বেশি করতে যাচ্ছে। আমরা না হয় যাব না? তুমি মাকে নিয়ে যাবার একটা ব্যবস্থা করো। দীপন গায়ত্রীর ওপর ভীষণ রেগে গিয়ে বলল, এই সারাদিন মায়ের সঙ্গে থেকে থেকে তোমার বুদ্ধিশুদ্ধি মায়ের মতো হয়ে গেছে। গায়ত্রী হেসে বলল, হ্যাঁ, আমাদের সবার বুদ্ধি লোপ পেয়েছে, শুধু তোমার আছে। তাই তুমি মায়ের প্রয়োগে যাবার ব্যবস্থা করে দাও। সামনের 12ই ফেব্রুয়ারি একটা শাহী স্নান আছে, সেই দিনই স্নান করবে। 2-3 দিনের ব্যাপার তো, আশা করি কোনো অসুবিধা হবে না। তুমি মায়ের জন্য এইটুকু করো গো। রেণুবালা দেবীর 2 চোখ জলে ভরে উঠল। সত্যি গায়ত্রী তার বৌমা নয়, যেন নিজের পেটের মেয়ে। অবশেষে সব বাধা বিঘ্ন কাটিয়ে দীপন তার মা রেণুবালা দেবীকে সঙ্গে নিয়ে প্রয়াগে উপস্থিত হলো। লক্ষ লক্ষ মানুষের ভিড় উপচে পড়ছে। সবাই ত্রিবেণী সঙ্গমে স্নান করে এখানে পুণ্য অর্জনের জন্য এসেছে। দীপনও তার বৃদ্ধা মাকে নিয়ে সঙ্গমে স্নান করে বজরং মন্দিরে পুজো দিয়ে মায়ের মনোবাঞ্ছা পূর্ণ করল। প্রচণ্ড ভিড় ভেঙে দীপন মায়ের হাত চেপে ধরে স্টেশনের দিকে এগোতে লাগলো। রেণুবালা দেবীর আজ ভীষণ আনন্দ। দীপনকে তিনি নিজের পেটে না ধরলেও নিজের ছেলের মতো মানুষ করতে পেরেছেন। তাই আজ তিনি এই প্রয়াগের কুম্ভ মেলায় চিরসাক্ষী হয়ে রইলেন। দীপন মায়ের হাত ধরে ধীরে ধীরে ভিড় কাটিয়ে এগোতে লাগলো।
হঠাৎ ভিড়ের ধাক্কায় দীপনের হাত মায়ের হাত থেকে ছেড়ে গেল। ক্ষণিকের মধ্যে প্রবল জনস্রোত, তারা পাল ছেঁড়া নৌকার মতো তারা দুজন কোথায় যেন ভেসে গেল। দীপন চিৎকার করে মা মা বলে প্রবল ভিড় ঠেলে রেণুবালা দেবীকে খুঁজতে লাগলো, কিন্তু ভীষণ চিৎকার চেঁচামেচিতে তার সেই চিৎকার ম্লান হয়ে গেল। দীপন বিভিন্ন শরণার্থী শিবিরে মায়ের খোঁজ করতে লাগলো, কিন্তু কোথাও মাকে খুঁজে না পেয়ে সে এক বিষণ্ণ চিত্রে সন্ধ্যের অভিমুখে স্টেশনের দিকে পা বাড়ালো। স্টেশনের এই রাস্তাটা ভিড়, তবে তেমন কোনো কোলাহল নেই, সকলেই ক্লান্ত। সকালে বাড়ি ফেরার তারা। দীপন এবার রাস্তার ধার ঘেঁষে দাঁড়ালো। সে চারিদিকে একবার তাকিয়ে পকেট থেকে তার ছোট্ট মোবাইল ফোনটা বের করে বাড়িতে ফোন করলো। হ্যালো গায়ত্রী, আমাদের মিশন সাকসেস। মাকে কুম্ভ মেলায় ছেড়ে দিয়েছি। ওফো, কি বুদ্ধি তুমি বের করেছো। কোনো ঝামেলা ঝঞ্ঝাট রইল না। এবার বাড়ি বিক্রি করতে কোনো অসুবিধে হবে না। বাবার আর খেয়ে দিয়ে কাজ নেই, সৎমাকে সম্পত্তি লিখে দিল। ওকে বাড়ি বিক্রির কথা বললে মানতো না, শুধু জ্ঞানের কথা শোনাতো। তোর বাবার বাড়ি আমার শ্বশুর বাড়ির ভিটা, এটা বিক্রি করা যাবে না। যাক, এবার নিশ্চিন্ত। এই বাড়ি বিক্রি করে আমরা অন্য কোথাও ভালো ফ্ল্যাট কিনে চলে যাব। তুমি কি বলো? এ কি গায়ত্রী, তুমি চুপ করে আছো কেন? গায়ত্রী করুণ গলায় বলল, মা ফোন করেছিল। দীপন বলল, মা? কোন মা? গায়ত্রী বলল, তোমার মা ফোন করেছিল। দীপন বেশ অবাক হয়ে বলল, মা ফোন করেছিল? মা তোমার নম্বর পেল কি করে? আমাদের নাম্বার মা লিখে নিয়ে গেছে। মা হারিয়ে যাবে বলেই লিখে নিয়ে গেছে। দীপন ভাঙা গলায় বলল, হারিয়ে যাবে? মা কি বলল? গায়ত্রী বলল, মা বলেছে। বৌমা, আমার সঙ্গে এমনটা তোমরা না করলেই পারতে। আমি দীপনের সৎমা ঠিকই, সেটা ও ভাবে। আমি কিন্তু কখনো তা ভাবিনি ও আমার সন্তান নয়। তাই তো আমি ওকে মানুষের মতো মানুষ করব বলে নিজে আর কোনো সন্তান নিইনি। এই কুম্ভে আমার আসার ইচ্ছে না হলে আমি আমার ছেলেকে চিনতে পারতাম না। তোমাদের মধ্যে থেকেও আমি যে পর, সেটা তোমরা আমাকে বুঝিয়ে দিয়েছ। দীপন আমার ছেলে, ওর জন্যই তো আমার বেঁচে থাকা। আমার যা কিছু সবই তো তোমাদের। তোমরা যদি একবার আমার কাছে চাইতে, আমি তো ভীষণ আনন্দে তোমাদের তা দিয়ে দিতাম। কিন্তু তোমরা তা না করে রাতের অন্ধকারে আমাকে নিয়ে ষড়যন্ত্র করলে। আমাকে প্রয়াগে নিয়ে এসে এখানে ছেড়ে দেবে? এত লোকের ভিড়ে এই ৭২ বছরের বৃদ্ধা নিজেকে সামলাতে পারবে? পদপিষ্ট হয়ে মরে যাবে। এই কেমন নিষ্ঠুর তোমাদের পরিকল্পনা। আমি তো তা শুনেই চমকে উঠেছিলাম। তারপর নিজেকে সংযত করেছি। আমিও চিন্তা ভাবনা করেছি, আর নয়, আমি এই সংসারে আর বোঝা হয়ে থাকতে চাই না। তাই কুম্ভের ভিড়ে দীপনের হাত আমি ছেড়েছি। হারিয়ে গেছি জনস্রোতে, কিন্তু পদপিষ্ট হয়ে মরিনি। আমি বেঁচে গেলাম। এবার আমি মন্দিরে মন্দিরে তীর্থে তীর্থে ঘুরে বেড়াবো। যতদিন বাঁচবো এমন করেই বেঁচে থাকবো। আর যদি মরে যাই, কেউ আমার খোঁজও পাবে না। যাক বৌমা, তোমরা ভালো থেকো। আমার দীপনকে, আমার দাদু ভাইকে যত্নে রেখো। আমার খোঁজ আর করো না। রাখলাম। দীপন আর কোনো কথা বলতে পারল না। নিথর মূর্তির মতো সেখানেই দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎই মা মা বলে চিৎকার করতে করতে কুম্ভের জনস্রোতে হারিয়ে গেল। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি লিখেছেন সোমনাথ ঘোষাল। গল্পটি যদি ভালো লাগে, লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করতে ভুলবেন না।